প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM। চাঁপাইনবাবগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বইছে নির্বাচনী হাওয়া। রাস্তার মোড়ে মোড়ে কিংবা চায়ের দোকানে বইছে প্রার্থীদের বিশ্লেষণ। ভোটারদের দোরগোড়ায় ভোট চাইতে ব্যস্ত প্রার্থীরাও বাড়ি বাড়ি কুশল বিনিময় করছেন অনেকেই। শুধু এলাকা বা বাড়িতেই না, বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার প্রচারণার সমানভাবে চালিয়ে যাচ্ছেন তারা। আর এই নির্বাচনকে সামনে রেখে এমপি পদের প্রার্থীদের নিয়ে রেডিও মহানন্দার আজকের আয়োজন কেমন গড়তে চান চাঁপাইনবাবগঞ্জ, যেখানে উন্নয়ন, সম্ভাবনা, আস্থা, নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে কথা হবে আজকের এই আয়োজনে। আর আজকে আমাদের অতিথি হিসেবে আছেন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের শিবগঞ্জ থেকে জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর কেরামত আলী। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। স্বাগত আপনাকে রেডিও মহানন্দার আজকের অনুষ্ঠানে। আমরা আসলে জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে এবং সেই নির্বাচনী প্রচার প্রচারণায় আপনি নিজেকে ব্যস্ত রেখেছেন। যেহেতু একজন জনপ্রতিনিধি হিসাবে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন এবং একটি ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন। আসলে এই নির্বাচন, এই যে প্রচার প্রচারণায় আসলে কেমন যাচ্ছে আপনার দিনটা? যে আল্লাহর মেহরবানি প্রচার প্রচারণা ভালোই যাচ্ছে। তো শীতকালের একটু কষ্ট হয় আর গলা হয়ে গেছে আর কি। চাঁপাইনবাবগঞ্জের ১ আসনের শিবগঞ্জ থেকে যেহেতু আপনি মনোনীত প্রার্থী, জামায়াত মনোনীত প্রার্থী এবং শিবগঞ্জের জন্য ভাবছেন, সেই ক্ষেত্রে প্রথমে আপনি কিভাবে দেখছেন শিবগঞ্জের সমস্যাগুলিকে, বা সেগুলি সমাধানের ক্ষেত্রে আপনি কিভাবে ভাবছেন? শিবগঞ্জে আমরা অনেকগুলো সমস্যায় পড়েছি, আমরা এই সমস্ত সমস্যার সমাধান করতে চাই। কারণ আমাদের প্রধানতম সমস্যা হচ্ছে বেকার যুবকদের যে কর্মসংস্থান নেই এবং তারা বেকারত্ব হিসাবে ভুগছে এবং এটার প্রভাব পড়ছে আমাদের উপজেলার উপরে। আমরা এই জন্য বেকারদেরকে কাজ দিতে চাই, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। প্রয়োজনে বেকারদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে, কারিগরি প্রশিক্ষণ দিয়ে, এবং প্রশিক্ষণ কেন্দ্র আমরা শিবগঞ্জে গড়ে তুলব। কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দেশে বিদেশে কাজে পাঠানো যায়, কাজে লাগানো যায়, তার চেষ্টা আমার প্রথম পদক্ষেপ থাকবে। হ্যাঁ, আমরা জানি যে শিবগঞ্জের দুটি সমস্যা দীর্ঘদিনের। আমরা বিগত কয়েক দশক থেকে দেখতে পাচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জে আম খ্যাত চাঁপাইনবাবগঞ্জে কানসাটের আম বাজার, আর সেই সাথে শিবগঞ্জ বাজারে যে মানুষের চলাচলের চরম একটা বিড়ম্বনা, এই বিড়ম্বনা নিয়ে কিছু ভাবছেন কিনা? শিবগঞ্জ আমাদের বাংলাদেশের আম বাজারের কেন্দ্র বলা যেতে পারে এবং আমরা আমের রাজধানী বলি শিবগঞ্জকে। এখানে কানসাট কেন্দ্রিক যে বাজারটি আমের, এটা একটা রাস্তায় জনগণের চলাচলের বড় বিড়ম্বনা। আমরা গত বছর এই বিষয়টি নিয়ে আমরা বিভাগীয় কমিশনার সহ আলোচনা করেছি। তিনি নিজে এসেছিলেন। আমরা যে কোনোভাবে এটাকে অন্যত্র নিয়ে যেতে চাই, মূল রাস্তা ছেড়ে দিয়ে। অত মূল রাস্তা যদি আমাদের থাকে এখানে বাজারের জন্য, তাহলে বাইরে দিয়ে ডান সাইড দিয়ে আরেকটা রাস্তা আমাদের করতে হবে জনগণের চলাচলের জন্য। তো আমরা এর আগে পরিকল্পনা আমরা নিয়েছিলাম রাজার বাগানটাকেই আমের বাজার লাগানোর জন্য, যেহেতু এটা সরকারি জায়গা, আমাদের আলাদা করে এটা করা লাগবে না, সেটাও তারা দেখেছিলেন। কিন্তু এখানে আমাদের ব্যবসায়ী এবং আড়তদারদের যেহেতু বিভিন্ন আড়ত তাদের খোলা আছে, এই জন্য এটা তড়িৎ কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় নাই। দ্বিতীয় হলো রাজার বাগানে যোগাযোগের যে ইয়েটা, সেটাও কিছু সমস্যা আছে। এটা করতে হলে আমার পার্শ্ববর্তী আরেকটা রাস্তা আমাদের করতে হবে, ওখান থেকে গাড়ি যাওয়া আসা। তবে আমি একেবারেই আমার মূল পরিকল্পনা অংশ হচ্ছে যে বাজারটাকে আমাদের রাস্তা থেকে ডানে অথবা বামে তো নিয়ে যাওয়ার জন্য ডানে নিয়ে যাওয়া, সেটা আমরা করবো। আরেকটি বিষয় হচ্ছে কি, যে আপনি জানেন যে আপনার বাড়ির পাশেই যে শিবগঞ্জ বাজারটি আছে, সেই বাজার থেকে মানুষজনের চলাচলের ক্ষেত্রে একটি চরম বিপর্যয় ঘটে। আমরা যদি বলি যানজট, সেই যানজটের সৃষ্টি হয়। স্কুলের ছাত্রছাত্রীরা অনেক সময় চরম সমস্যার মধ্যে পড়ে। সেটা নিয়ে কোনো পরিকল্পনা করছেন কিনা, বা নির্বাচনের পরে যদি নির্বাচিত হন সেটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? যে আমার পরিকল্পনা আছে সে রাস্তাটি প্রশস্ত করা, এবং ওখানে দিনের বেলায় যে সমস্ত বড় গাড়ি সেগুলো যেন না ঢোকে, রাত্রিবেলায় ঢুকবে এবং জনগণের ভোগান্তিতে পড়তে না হয়। এবং সেখানে আমাদের আরেকটা পরিকল্পনা আছে, শিবগঞ্জে বাস স্ট্যান্ডের পাশে দিয়ে একটি রাস্তা, ওই মনারসের রাস্তা যেটা আমরা মোড় দিয়ে যাই, এটাকে পরিহার করে সে রাস্তাটা ডাইভার্ট করে কালুপুরের উপর দিয়ে একটা রাস্তা নিয়ে যাওয়া।
এটা একটা বিশেষ পরিকল্পনা লাগবে, এটা ব্যয় সাপেক্ষ একটা প্রকল্প হতে হবে, সেটা আমরা করব। আর রাস্তাটা প্রশস্তকরণে কতটুকু সুবিধা আছে এটা দেখতে হবে, এটা আমাদের চিন্তা আছে। প্রশস্ত কীভাবে করা যায়, অনেকগুলো মানে বাড়ি ঘর ভেঙে, অফিস ভেঙে, এগুলো পাশে দিয়ে সরকারি স্কুল আছে, এগুলোর সাইড ভেঙে রাস্তাটাকে বড় করতে হবে। সেটা একটা মাস্টার প্ল্যান নিয়ে আমরা করবো ইনশাল্লাহ। আপনি দেখেছেন কি যে আমাদের পার্শ্ববর্তী একটি জেলা ছিল যে রাজশাহীতে অল্প কিছুদিনের মধ্যে একটি সুন্দর পরিকল্পনা করেই তারা একটি উন্নত রাজশাহী গড়ে তোলার চেষ্টা করছেন এবং এখনো সেটা অব্যাহত আছে। সেই জায়গা থেকে চাঁপাইনবাবগঞ্জ আমাদের যে 1 আসন, 2 এবং 3 আসন, এই তিনটির তেমন কোনো শুধুমাত্র বড় রাস্তা ছাড়া তেমন কোনো পরিবর্তন এখন পর্যন্ত নেই। সেটা নিয়ে আপনারা এককভাবে কোনো মানে যৌথভাবে কোনো পরিকল্পনা করবেন কিনা? চাঁপাইনবাবগঞ্জ যেহেতু আমাদের জেলা সদর এবং সেখানে আমাদের এমপি ক্যান্ডিডেট নুরুল ইসলাম বুলবুল ভাই, ওনার একটা পরিকল্পনা আছে চাঁপাইনবাবগঞ্জ পরিচ্ছন্ন চাঁপাইনবাবগঞ্জ বানানো এবং তার রাস্তাঘাটগুলো আরও কীভাবে প্রশস্ত করা যায় তার পরিকল্পনা আছে। আমরা তার সাথে আমাদের শিবগঞ্জের রাস্তাঘাটগুলো আরও প্রশস্ত করা, প্রত্যেকটা রাস্তায় এই শিবগঞ্জ থেকে সোনা মসজিদ যে রাস্তা বাইপাস দিয়ে, আবার শিবগঞ্জ থেকে মানাবা সাহেব বিনোদপুর পর্যন্ত রাস্তা, বিনোদপুর থেকে যে কানসাট পর্যন্ত রাস্তা, এবং এটা আমাদের ধায়নগর যাওয়ার যে রাস্তা, এবং আরেকটি রাস্তা হচ্ছে চক্কেতি দিয়ে আমাদের যে শিবগঞ্জের এলাকা অর্থাৎ চৌডলা পর্যন্ত এই রাস্তাটি প্রশস্ত করা। আমাদের সকলের পরিকল্পনা আছে, ইনশাল্লাহ সেটা আমরা কার্যকর করবো, দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জের মানুষজন, আপনার এলাকার বিশেষ করে শিবগঞ্জের চর অঞ্চলের মানুষজন দীর্ঘদিন থেকে কিছু ছোট ছোট সমস্যাগুলি নিয়ে ভুগছিলেন এবং সেটা এখন আরও ভয়াবহ আকার ধারণ করছে, যেমন নদী ভাঙন, তাদের চিকিৎসা, এই বিষয়গুলো নিয়ে কি ভাবছেন? না, আমাদের তো নদী ভাঙনের ব্যাপারে আমাদের আছে, গভর্নমেন্টের ইতিমধ্যেই একদিকে পাশ হয়েছে একটা বরাদ্দ, সেটাকে কার্যকর করতে হবে এবং প্রয়োজনে আরও নদীর পার্শ্বও বাঁধতে হবে এবং আরও 2-3টা বাঁধ প্রয়োজন, যেগুলোর কারণে নদী এদিকে ভেঙে আসতে না পারে, এবং ওই পারের বাঁধও রোধ করার চেষ্টা করতে হবে। এটা বড় ব্যয় সাপেক্ষ প্রকল্প প্রয়োজন। তবে অবশ্যই নদী ভাঙন রোধের যে কার্যকর পদক্ষেপ বাদ, এটা আমাদেরকে নিতে হবে, সেটা আমরা নেব এবং এটা আমাদের পরিকল্পনা আছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নলেজে আমরা দিয়েছি, সামনে যে সরকার আসবে, আমাদের সরকার যদি এসে যায় তাহলে আমরা সেই বিষয়টাকে সিরিয়াসলি দেখবো আর কি। আর ওখানের সাথে যে স্বাস্থ্যের জন্য যে প্রয়োজনটা, হঠাৎ করে একটা রোগী আসতে পারে না, আমরা এখানে সার্বক্ষণিকভাবে বিশেষ করে বন্যার সময় নো অ্যাম্বুলেন্স যেন থাকে, চালু থাকে, সে ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আপনি জানেন যে একটা দেশ বা জাতি বা রাষ্ট্র উন্নয়নের ক্ষেত্রে নারীদের ভূমিকা সবচেয়ে একটি বড় ধরনের একটি ভূমিকা পালন করে থাকে। সেই নারীদের ভূমিকা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? নারীদের অগ্রযাত্রায় দেশ গড়ার ক্ষেত্রে নারীদেরকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? নারীদের ক্ষেত্রে আমার ম্যানিফেস্টোর মধ্যে সমস্ত পরিকল্পনা আছে, যেমন আমরা নারীদের হস্তশিল্প, কুটির শিল্প, এটাকে আরও বেশি ব্যাপক আকার আমরা করতে পারি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত হস্তশিল্প, কুটির শিল্পের ব্যবস্থা আছে, সেগুলোকে আমরা আমাদের ভিজিট করে সেগুলো থেকে যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন, নকশিকাঁথা, আম শিল্প, রেশম শিল্প, তারপরে আমের যে সমস্ত ব্যবহার, এই মিল ফ্যাক্টরি করা, সেগুলোর সাথে নারীরা যুক্ত হতে পারে এবং তাদের জন্য পৃথক ব্যবস্থা থাকতে পারে। বিশেষ করে নারীদের জন্য মানে কুটির শিল্প, হস্তশিল্পের যে সমস্ত কাজ, সেগুলো ব্যাপক হারে আমরা সমাহার করবো শিল্পে, এবং ব্যবসায়ীদের মধ্যে নারী উদ্যোক্তা তৈরি করা যায় কিনা সেটা আমাদের পরিকল্পনা আছে, যারা তার কাজ নিজেরা বাড়ির কাজ ছেড়ে নিয়ে তারা নিজেদের ইনকামের জন্য, স্বনির্ভরতার জন্য তারা এই কাজগুলো করতে পারে। আমার পরিকল্পনা আছে ইনশাল্লাহ। আপনি দেখেছেন দীর্ঘদিন থেকেই চাঁপাইনবাবগঞ্জ যেহেতু আম খ্যাত এবং আমের রাজধানী, আমের ব্যবসার সাথে এখানকার লাখ লাখ মানুষ হচ্ছে নির্ভরশীল। আমরা গত কয়েক বছর থেকে দেখছি যে আমের ব্যবসায় চাঁপাইনবাবগঞ্জের মানুষ বেশ কয়েক বছর থেকে লস খাচ্ছে। এটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? জি, আমের ব্যাপারে তো আমাদের খুব স্পষ্ট পরিকল্পনা আছে। আমরা শিবগঞ্জের আমকে নিয়ে আমাদের চিন্তাটা হলো যে আধুনিক হিমাগার করা, বেশ কয়েকটা, এবং সেগুলো ব্যক্তি উদ্যোগ হতে পারে, আর নহলে কমপক্ষে সরকারি উদ্যোগে আমরা 2-1টা হিমাগার করে, যাতে এখানে
কিছু আম আমরা সংরক্ষণ করতে পারি। এখান থেকে সারা বছর ধরেই আমের যে সমস্ত প্রোডাকশন, জুস, আমসত্ত্ব, আচার ইত্যাদি, এবং এগুলো আমরা যাতে সারা বছর এখান থেকে উৎপাদন হয় এবং এগুলো দেশে বিদেশে আমরা বাজারজাতকরণ করতে পারি, সে পরিকল্পনা আমাদের আছে। ওইটার মাস্টার প্ল্যান নিয়ে আমরা এগুলো করবো ইনশাআল্লাহ। শিখবগের এখন জনগণ বা আমাদের যে দেশের মানুষের জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এবং গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় মানুষজন এখন বসবাসের জন্য ঘর বাড়ি করেছে। এখন বিশেষ করে শিখগঞ্জ, কানসাট, সোনা মসজিদ এসব এলাকার ভেতর সাইডের অনেকগুলি রাস্তা দেখা যায় যে মানুষজন বিশেষ করে বর্ষাকালে চরমতর জনদুর্ভোগে পড়ে। সেটা নিয়ে কোনো পরিকল্পনা করবেন কিনা? যে শিখগঞ্জের লোকেদের তো আসলে মেনলি নিজের নিজের জায়গায় রাস্তাঘাট, ছোট ছোট কালভার্ট, ব্রিজ বেশ কয়েকটা, যেমন আমাদের কানসাটের ডানার উপরে বেশ কয়েকটা ব্রিজ প্রয়োজন, আমাদের এই পাগলা নদীর উপরেও কয়েকটা ব্রিজ প্রয়োজন, আর আমাদের এই কি বলে এই ছত্রাসপুর ভোলাবাড়ি মোড় এখানে একটা ব্রিজ হতে পারে, চকের ঘাটের মধ্যে একটা ব্রিজ, যে কোনো একটা ব্রিজ এখানে প্রয়োজন আর কি। সেই বিষয়গুলো আমাদের পরিকল্পনা আছে। আর রাস্তাঘাটের ব্যাপারে আমরা ইউনিয়ন থেকেই আমরা ঘুরে ঘুরে আমাদের টিম দিয়ে কোন কোন রাস্তা প্রয়োজন সেগুলোকে আমরা চিহ্নিত করেছি। সকল রাস্তায়, ছোটখাটো রাস্তা, সেটা আমরা আগেই এটা কার্যকর পদক্ষেপ দেবো এবং অগ্রাধিকারের ভিত্তিতে সবগুলো রাস্তায় আমাদের হওয়া প্রয়োজন। এবং এখনও বহু জায়গায় আমাদের বর্ষাকালে একেবারে চলাচল বন্ধ হয়ে যায়, এরকম বহু জায়গায় আমরা দেখেছি। বিশেষ করে চক্কিতে কিছু অংশ, মোহরমপুরের কিছু অংশ, দায়পুকুরের কিছু অংশ, এই জায়গাগুলো এবং পশ্চিম দিকেও বেশ কিছু জায়গা আছে চলাচল উপযোগী থাকে না। এই মনাগসা ইউনিয়নের কিছু জায়গা, আমাদের ওই শাহপাড়া, ঠোনাপাড়া, তারাপুর, এ সমস্ত রাস্তাগুলো খুবই জরুরি। এবং বিনোদপুর ইউনিয়নের মধ্যেও আমরা বেশ কিছু রাস্তা, জমিনপুর, কিরণগঞ্জের দিকে, কালীগঞ্জ থেকে, সেই রাস্তাগুলো খুবই জরুরি এবং সেগুলো বর্ষার সময় একেবারে চলাচল অযোগ্য হয়ে যায়। আমরা সে সমস্ত রাস্তা দ্রুত সংস্কার করে এবং যতটা পাকা রাস্তা করে দেওয়া যায় সেবার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। চিকিৎসা সেবা একটি বড় ধরনের সমস্যার সম্মুখীন আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী দীর্ঘদিন থেকে। একটি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে বা একটু বেশি অসুস্থ হলেই আমাদেরকে রেফার করা হয় রাজশাহীতে। এক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, বা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে দেখা যায় কিন্তু 24 ঘন্টা কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, সেক্ষেত্রে সেটা নিয়ে কিছু ভাবছেন কিনা শিখগঞ্জবাসীর জন্য বা পুরো চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য কোনো পরিকল্পনা আছে কিনা? আমার এক্ষেত্রে দুটো পরিকল্পনা আছে। আমরা শিবগঞ্জে একটা বেসরকারি হলো উদ্যোক্তা নিয়ে এসে একটা মেডিকেল কলেজ করতে চাই। আমরা সরকার হলো সম্ভব হলে আমরা দেখবো, আর নাহলে অন্তত বেসরকারি মেডিকেল কলেজ। তো আমাদের যে শিবগঞ্জ হেলথ কমপ্লেক্স মেডিকেল, আমাদের যেটা শিবগঞ্জ মেডিকেল হাসপাতাল, সেটাকে আধুনিকরণ করতে চাই। আমাদের এখানে অনেক পুরোনো বিল্ডিং আছে, সেগুলোকে ভেঙে নতুন বিল্ডিং করতে হবে। এটা তো আইয়ুব খান সাহেবের প্রকল্প ছিল, সেই পাকিস্তান আমলের প্রকল্প। এই বিল্ডিংগুলো, অনেকগুলো বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং এখানে করতে হবে, সংস্কার করতে হবে। আমাদের 50 সিট থেকে এখানে 100 সিটের হাসপাতাল হবে এটা। এবং এখানে আমাদের যে পোস্ট আছে 18-20টা পোস্ট আছে ডাক্তারদের, এবং এখানে কয়েকটা পোস্ট আছে বিশেষজ্ঞ ডাক্তারদের। এগুলো এরা থাকতে চায় না। আমরা যে কোনোভাবেই এটা আমরা নিশ্চিত করব বিশেষজ্ঞ ডাক্তারদের এখানে সমাহার থাকবে প্রত্যেকটা বিষয়ের। এবং ডাক্তারদের সংখ্যাটা যদি আমাদের অন্তত 20 জন ডাক্তারকে নিশ্চিত করতে পারি যারা এখানে দায়িত্ব পালন করবে, এই একদিন দুদিন করে পালিয়ে যাবে না, তাদের বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করব যাতে শিবগঞ্জ হাসপাতালকে আধুনিকরণ করা যায়। এবং পেরিফেরিগুলোতেও যে সমস্ত কমিউনিটি হাসপাতাল আছে গভর্নমেন্টের, সেই জায়গাগুলোকে কার্যকর করা। আর এখানে যদি আমরা স্পেশালিস্ট ডাক্তার আনতে পারি, বিশেষজ্ঞ ডাক্তার আনতে পারি, তাহলে আমাদের অনেকটাই এই সমস্যা দূর হবে। প্রয়োজনে আমাদের এলাকার লোকেরা এখান থেকে চিকিৎসা পেয়ে যাবে। নির্বাচন পরবর্তী 100 দিনের কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা দেখেছি নির্বাচিত হওয়ার পরপরই অনেকেই তারা তাদের সুবিধা মতো তাদের কাজগুলি করে নেওয়ার জন্য হয়তো দিন দরবার করেন। সেক্ষেত্রে জনগণের জন্য জনবান্ধব কোনো 100 দিনের কোনো পরিকল্পনা করছেন কিনা বা করবেন কিনা? 100 দিনের একটা পরিকল্পনার মধ্যে তো আমাদের ছোট ছোট যে সমস্ত রাস্তাঘাটে আজকে দুর্ভোগ হচ্ছে সেগুলোকে আমাদের প্রথম পর্যায়ে প্রায়োরিটি দিতে হবে। সেটা করা লাগবে আমাদের। প্রত্যেকটা ছোট ছোট রাস্তা আমরা 100 দিনের পরিকল্পনা নিয়ে আসবো, সেগুলো কার্যকর পদক্ষেপ নেওয়া এবং কাজ শুরু করা, ছোট রাস্তাগুলো বিশেষ করে।
আর আমাদের যেটা মূল পরিকল্পনা সেটা হলো জনগণের সমস্যাগুলোকে আমরা আমাদের চিহ্নিত করে আমাদের প্রথম যদি 3 মাসের কাজ বা 100 দিনের কাজ আমাদের করতে পারি, তাহলে আমাদের বহু মানে কাঁচা রাস্তার কাজ, মাটির কাজ, সেগুলো আমাদেরকে প্রথমেই ভূমিকা রাখতে হবে। আর এরপরে আমাদের যে সমস্ত ম্যানিফেস্টো, আমাদের যে সমস্ত আমাদের আকাঙ্ক্ষা, স্বপ্ন আছে, সেগুলো আমরা বাস্তবায়ন করার জন্য শুরু করে দেবো ইনশাআল্লাহ। জনগণের একটি অভিযোগ বরাবরই থাকে জনপ্রতিনিধিদের প্রতি যে নির্বাচনের আগে প্রত্যেকে আমার দোরগোড়ায় আসে, কিন্তু নির্বাচনের পর আমরা তার দোরগোড়ায় পর্যন্ত যেতে পাই না। আমাদের প্রতিশ্রুতি, তাদের প্রতিশ্রুতি দেওয়া তো সেটি বাস্তবায়ন হয় না, কিন্তু আমরা তাদের দোরগোড়ায় পর্যন্ত যেতে চাই না। এটা নিয়ে কি বলবেন? না, আমি এরকম চরিত্রের লোক না। আমি গত 2বার উপজেলা চেয়ারম্যান হয়েছি, 2বারই আমি নির্বাচনের পর, নির্বাচনের আগেও যেমন 1.5-2 মাস খুবই জমকালো সফর হয়েছে, ঠিক তারপরও একইভাবে আমরা জনগণের কাছে যাবো, দেখা সাক্ষাৎ করবো, তাদের কথাগুলো শুনবো, তাদের কি কি প্রয়োজন সেটাকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে পয়েন্ট আউট করে আমরা সেগুলো কাজ করবো। আমরা শুধু সাক্ষাতের জন্য আমরা 2 মাস 3 মাস সময় রাখবো। যদি নির্বাচিত হন, নির্বাচিত জনপ্রতিনিধি হন, কেমন শিবগঞ্জ রেখে যেতে চান শিবগঞ্জবাসীর জন্য? না, আমি তো 2-3টা বিষয়ে খুবই আমার চিন্তা আছে। যেমন এখানে দুর্নীতি, ঘুষ, এগুলোর ব্যাপারে আমার জিরো টলারেন্স থাকবে, এবং কাজের ব্যাপারে এখান থেকে এই কন্ট্রাক্টর ইঞ্জিনিয়াররা যেন বিশেষ সুবিধা নিয়ে এই কাজ ক্ষতিগ্রস্ত করতে না পারে, প্রথম থেকে সেটা আমার ভূমিকা থাকবে। আমাদের কাজ পরিকল্পনা হচ্ছে 100 টাকার কাজ 100 টাকায় হবে, 99 টাকা না। তাদের যেটা পার্সেন্টেজ আছে কন্ট্রাক্টরদের, সেটা তো তারা বৈধভাবে পাবে, কিন্তু এখানে তারা ভাগ বসাবে এবং কাজ ক্ষতিগ্রস্ত করবে, কাজের পরিমাণ কমে যাবে, মান কমে যাবে। এটা আমরা হতে দেবো না। আমরা শিবগঞ্জকে একটা আধুনিক শিবগঞ্জ, মডেল শিবগঞ্জ, এবং আমাদের পরিবেশটাকে একটা মানবিক পরিবেশে আনতে চাই। দুটো জিনিসে আমার পদক্ষেপ নিতে হবে। যে সমস্ত বিষয়গুলো আমি মনে করি যেগুলোর কারণে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, চাঁদাবাজি, সন্ত্রাস, বিভিন্ন দুর্নীতি, লুটপাট, ভাঙচুর, এগুলো আমরা জিরো টলারেন্স করবো। আমরা দেখবো ইনশাআল্লাহ। এখানে আমাদের এটা টার্গেটই হচ্ছে যে শিবগঞ্জে কোনো ভিলেজ পলিটিক্স থাকবে না। যে সমস্ত ইউনিয়নে ভিলেজ পলিটিক্স আছে এবং যেগুলোর কারণে সন্ত্রাসীরা সন্ত্রাস করতেছে, চাঁদাবাজি করতেছে এবং জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাঁদাবাজি হচ্ছে, জনগণ বলতে পারে না তাদের ভয়ে। এগুলো বিষয়ে আমার জিরো টলারেন্স, এগুলো পুরোটাই আমরা নির্মূল করার চেষ্টা করব। একটা সুন্দর পরিবেশে শিবগঞ্জ গড়ে তুলতে চাই, এবং আধুনিক শিবগঞ্জ, একটা মানবিক পরিবেশ সহ, যাতে আমরা এখানে বাঁচতে পারি, আমরা স্বস্তিতে থাকতে পারি, এরকম একটা উপহার আমরা শিবগঞ্জকে একটা উপহার দিতে চাই। আমরা শিবগঞ্জ আদর্শ শিবগঞ্জ উপজেলা করতে চাই আমরা। রেডিও মহানন্দার মাধ্যমে শিবগঞ্জবাসীর জন্য আপনার কোনো বার্তা আছে কিনা? জি, রেডিও মহানন্দার আমরা অতীত থেকে যেভাবে দেখেছি, তারা যেমন মহানন্দা কেন্দ্রিক হওয়ার কারণে চাঁপাইনবাবগঞ্জ, তো চাঁপাইনবাবগঞ্জের বড় উপজেলা শিবগঞ্জ, শিবগঞ্জের ব্যাপারে আমরা আপনাদের বলবো আমাদের বিশেষ করে পরিবেশ দূষণ হচ্ছে এই বিষয়গুলো, এবং রাস্তাঘাটের যে স্বল্পতা, এগুলোকে বৃদ্ধি করা। আপনারা আপনাদের জনগণের ডিমান্ডটা আপনারা আমাদেরকে দেবেন, যেটা আমরা কাজে লাগাতে পারি আর কি। আমরা এটাই চাই আপনাদের কাছে। জনগণ যা চাই আপনারা আপনাদের রেডিও মহানন্দা দিয়ে এগুলো প্রকাশ করেন, এবং আমাদেরকে আপনারা বলেন যে এই বিষয়গুলো জনগণ প্রয়োজন, আমরা যদি এগুলো বাস্তবায়ন করতে পারি, এমপিরা যেন এগুলো বাস্তবায়ন করতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ রেডিও মহানন্দার আজকের এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকেও আমার পক্ষ থেকে রেডিও মহানন্দার আপনারা যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমরা আশাবাদী আগামী নেতৃত্ব হবে জনকল্যাণমূলক ও জনবান্ধব। বিজয়ী প্রার্থীরা আমাদের চাঁপাইনবাবগঞ্জকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সকলের। শ্রোতা বন্ধু, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা শুনছিলেন নির্বাচনকে সামনে রেখে এমপি পদের প্রার্থীদের নিয়ে রেডিও মহানন্দার আজকের আয়োজন কেমন করতে চান চাঁপাইনবাবগঞ্জ। সঞ্চালনায় ছিলাম আমি মোহাম্মদ রেজাউল করিম। আর আজকের অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের 1 আসনের শিবগঞ্জের ডক্টর কেরামত আলী। আবারও আগামী পর্বে নতুন স্বপ্ন, সম্ভাবনা, নতুন প্রতিশ্রুতি নিয়ে হাজির হব, নতুন কোনো প্রার্থীকে নিয়ে। সবাই ভালো থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।